বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সো আমরা আজকে ইংরেজি সাহিত্য সম্পর্কে একটু বেসিক ইনফরমেশন জেনে নেব, যেগুলি থেকে অবশ্যই কোশ্চেন তৈরি করা হয়েছে, হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। সো দেখুন, বোর্ডে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলি থেকে যদি সাহিত্যে কখনো কোশ্চেন তৈরি করা হয় তাহলে কনফিউশন তৈরি হয়ে যায়। যেমন প্রোজ কি, অথবা লরেট কি, অথবা লেক কি, অথবা ওড আউট কি, অথবা বলা হচ্ছে আউট আউট কি, বা বলা হচ্ছে ফাদার কি, ফাউন্ডার কি। এই বিষয়গুলি থেকে কনফিউশন তৈরি হয়, আমরা জানি। সো আজকে আমরা ছোট্ট এই কয়েকটা শব্দ সম্পর্কে একটু জানবো। আর এই ছোট্ট ছোট শব্দগুলি সাধারণত পরীক্ষায় এসেছে, আসে এবং আসবে। তাহলে দেখুন, এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে অগোছালোভাবে লিখেছি, এবং এই শব্দগুলি থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন হয়, সেটা পিলিতেও হতে পারে, বাইবাতেও হতে পারে। সো এই বিষয়গুলি আমরা একটু জানবো, শুনবো, বুঝবো, উপলব্ধি করব, প্রয়োজন হলে কিছুটা লিখে নেব। তার আগে একটু জেনে নেই যে আমি যা বলছি সেটা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। একটু কমেন্ট প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় দ্যাটস গুড, ভালো। আর যদি না শোনা যায় তাহলে ট্রাই করব শোনানোর ব্যবস্থা করার জন্য। সো দেখুন, বোর্ডে কিছু শব্দ লিখেছি, এই শব্দগুলি খুবই ইম্পর্টেন্ট। একটা এই শব্দগুলি যদি কখনো কোশ্চেন আসে, প্রত্যেকটা ক্যান্ডিডেট কনফিউশন যায়। এই কনফিউশন হচ্ছে জেনে বিষয় সম্পর্কে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা একটু কমেন্ট করেন, শেয়ার করেন, হ্যাঁ, বা লাইক দেন। ওকে, গুড, দেন সব থ্যাঙ্কস ফর অল, যেহেতু শোনা যাচ্ছে। তাহলে দেখুন, আমরা এই শব্দগুলি সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নেই। প্রথমে আমরা প্রোজ সম্পর্কে একটু জানি, প্রোজটা আসলে কি। তাহলে ছোট্ট করে আমরা ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটা শব্দ, সেটা হচ্ছে প্রোজ। প্রোজ কি ছোট্ট করে জানি, যারা জানি ভালো রিভিশন দেই, আর যারা জানি না তাদের জানার একটা সুযোগ দেই। তবে এখান থেকে ভাইভা বোর্ডেও কোশ্চেন আসে এবং পিলিতেও কোশ্চেন আসে। প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রোজ। প্রোজ মানে খুব ভালো করে আমরা জানি গদ্য। আর যদি একে কম্পেয়ার করি, বাংলায় গদ্য সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আই থিঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ, গুড। প্রোজ অর্থ হচ্ছে গদ্য। বাংলায় যদি বলা হয় গদ্য জনককে, তাহলে আমরা বলবো অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে দেখুন, প্রোজ, PROSE, প্রোজ অর্থ গদ্য, বাংলায় গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু এই কোশ্চেনটা যদি কখনো এরকম হয়, FOUNDER, ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। ফাউন্ডার, এখানে একটা শব্দ আছে, ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, তখন এই ব্যক্তি হয় আলফ্রেড দি গ্রেট। তখন এই ব্যক্তি হয় আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেট এই ব্যক্তি, শুধুমাত্র এখানে একটা শব্দ হওয়ার কারণে, সেটা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, আলফ্রেড দি গ্রেট। ফাউন্ডারের পরিবর্তে যদি কখনো এখানে একটা শব্দ লেখা যায়, সেটা হচ্ছে ফাদার, তাহলে একটু পার্থক্য পেলাম আমরা। ফাদার আর ফাউন্ডার একটু পার্থক্য আছে, যেমন মেনে নেওয়া আর মনে করার মাঝেও একটু তফাৎ আছে, রবীন্দ্রনাথ বলেছিল, হ্যাঁ। সো সামাজিক দূরত্ব আর মানসিক দূরত্বের মধ্যেও একটু তফাৎ আছে, হ্যাঁ। ফাদার অফ যদি বলা হয় ইংলিশ প্রোজ, ফাদার অফ ইংলিশ প্রোজ, এখানে কিন্তু ক্যান্ডিডেটরা কনফিউশন তৈরি হয়। ফাদার অফ ইংলিশ প্রোজ নিচে লিখলে কি দেখা যায়? জাস্ট মিনিট, হ্যাঁ, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ফাদার অফ ইংলিশ প্রোজ যদি কখনো বলা হয়, তাহলে এখানে দেখুন, ফাদার অফ ইংলিশ প্রোজ ফ্রান্সিস বেকন হয়। সংক্ষেপে লিখলাম ফ্রান্সিস বেকন। হ্যাঁ, ফ্রান্সিস বেকনকে অনেক কিছু বলা যায়, এত কিছু বলা যায়, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি টাইটেল যে ব্যক্তিকে বলা হয়, সেই ব্যক্তি হচ্ছে ফ্রান্সিস বেকন। তার মধ্যে একটা হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ। ফাদার অফ ইংলিশ প্রোজ, ফাদার অফ ইংলিশ মডার্ন প্রোজ, ফাদার অফ এসে, ফার্স্ট এসে, ফেমাস এসে, পয়েট বলা হয়, অথর বলা হয়, লয়ার বলা হয়, সায়েন্টিস্ট বলা হয়, বুরেকাপ বলা হয়, ডিপ্লোম্যাটিক বলা হয়, মাস্টার অফ অ্যাফোরিজম বলা হয়, মাস্টার অফ টার্সনেস বলা হয়, রেনেসান্স পিরিয়ডে কই বলা হয়, 15-16 সেঞ্চুরি কই বলা হয়। অনেক 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 টাইটেল বলা যায় ফ্রান্সিস বেকনকে। তার মধ্যে একটা টাইটেল হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ। ফাদার অফ ইংলিশ প্রোজ যদি এই কোশ্চেনটা হয়, এক্ষেত্রে দুজন ব্যক্তি হয়, একজন হচ্ছে ফ্রান্সিস বেকন, আরেকজন হচ্ছে জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফ, WYCLIFFE, ওয়াইক্লিফ স্পেলিংটা দেখে নেই, WYCLIFFE, জন ওয়াইক্লিফ। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার কি দুজন ব্যক্তি হয়? হ্যাঁ, অবশ্যই দুজন ব্যক্তি রাইট।
অপশনে যে থাকবে তাকে দেব। দুজন থাকলে অবশ্যই অপশনটা এ প্লাস বি, বি প্লাস সি বা অথবা দুইটাই থাকবে। দুজন ব্যক্তি আছে, আলাদা আছে, এ আছে এ, এ আছে বি, তখন এরকম করে সাধারণত এই কোশ্চেনটা হবে না, অন্য কোশ্চেন হতে পারে। এবার একটু জেনে নেই, এই জন উইক্লিফকে ছোট্ট করে একটা টাইটেল বলা হয় ফার্স্ট বাইবেল, BIBLE, ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর, ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। এবার কতটুকু আমরা লিখলাম, কি লিখলাম, হ্যাঁ আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, ছোট্ট করে একটু জেনে নেই যে কি লিখলাম। এই ব্যক্তিকে ছোট করে নিচের টাইটেলটা যদি না বুঝি তাহলে এই ব্যক্তিকে উপরে একটা টাইটেল বলি, মানে জন ওয়াইক্লিফ, সেই টাইটেলটা ছোট্ট করে এখানে লিখি ফার্স্ট বাইবেল, BIBLE, ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। এবার ছোট্ট করে আমরা একটু গল্প করি। দেখুন, আমাদের মূল শব্দ ছিল হচ্ছে প্রোজ। এখান থেকে পিলিতেও কোশ্চেন হয়, বাইবাতেও কোশ্চেন হয়, একটু জেনে নেই। PROSE, প্রোজ। প্রোজ অর্থ হচ্ছে গদ্য। বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইংরেজি সাহিত্যে যদি আমরা বলি ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, তাহলে একজন আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেট একজন বিখ্যাত ব্যক্তি। কিং আলফ্রেড দি গ্রেট, আলফ্রেড দি গ্রেট একই, কিন্তু ফাউন্ডার না হয়ে যদি ফাদার হয়, ফাদার অফ ইংলিশ প্রোজ, তখন দুজন হয়, ফ্রান্সিস বেকন বা জন ওয়াইক্লিফ। অপশনে যে থাকবে তাকে দেব। দুজনেই থাকলে, কোশ্চেনটা এক হলে অবশ্যই অপশনে এ প্লাস বি, বি প্লাস সি বা অথবা দুইটাই থাকবে, আমরা দুইটাই দেব, আলাদা এখানে হওয়ার সম্ভাবনা নেই। জন ওয়াইক্লিফ একজন বিখ্যাত ব্যক্তি যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ, এটা তো বললামই, পাশাপাশি আরেকটা বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। যদি এই কোশ্চেনটা হয় হু ইজ দি ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর, জন ওয়াইক্লিফ বা উইক্লিফ, WYCLIFFE। এই জন ওয়াইক্লিফ, আমরা জানি বাইবেলের ভাষা ছিল হিব্রু, একে গ্রিক বা ল্যাটিন ভাষায় ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ, অথবা বাইবেলের ভাষা ছিল হিব্রু, একে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ। এজন্য তাকে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। বাইবেলের জনক হচ্ছে টিন্ডেল, উইলিয়াম টিন্ডেল। পৃথিবীতে আমরা জানি 3500 ভাষা আছে। একটা ভাষাকে যখন আরেকটা ভাষায় ট্রান্সলেট করা হয়, তখন মানুষের কনভারসেশনে সুবিধার্থের জন্য সেগুলি ইউজড করা হয় বা ব্যবহার করা হয়। ঠিক জন ওয়াইক্লিফ বাইবেলকে ট্রান্সলেট করেছিল, বাইবেলের ভাষা ছিল হিব্রু, একে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করেছিল, অথবা মতান্তরে বাইবেলের ভাষা ছিল হিব্রু, একে গ্রিক বা ল্যাটিন ভাষায় ট্রান্সলেট করেছিল এই ব্যক্তি জন ওয়াইক্লিফ। এজন্য জন ওয়াইক্লিফ দুটো শব্দ, দুইটা টাইটেল, ফাদার অফ ইংলিশ প্রোজ অথবা ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। এবার ছোট্ট করে আমরা জানি ফাদার আর ফাউন্ডের মধ্যে তাহলে পার্থক্য কি, আগে একটু জেনে নেই। প্রোজ অর্থ গদ্য। বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজি সাহিত্যে গদ্যের জনক দুজন, ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। যে থাকবে তাকে দেব, দুজন থাকলে দুজনে রাইট। জন ওয়াইক্লিফকে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। একই টাইটেল দুইবার লিখেছি না দেখার জন্য, নিচে লিখলে হয়তো দেখা যায় না, এই জন্য লিখেছি ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর জন ওয়াইক্লিফ। তবে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হচ্ছে আলফ্রেড দি গ্রেট, এতটুকু জানলাম। এবার ফাদার আর ফাউন্ডারের মধ্যে ছোট্ট একটা আমরা পার্থক্য খুঁজে বের করি। ফাদার আর ফাউন্ডারের মধ্যে একটা ছোট্ট পার্থক্য জেনে নেই। ফাদার আর ফাউন্ডারের মধ্যে কি পার্থক্য লুকিয়ে আছে? আমরা জানি ফাউন্ডার মানে এই বিল্ডিংটা যে প্রতিষ্ঠা করেছে সে হচ্ছে ফাউন্ডার, আর এই বিল্ডিংটা প্রতিষ্ঠা করার পরে যারা আমরা এসেছি তারা হচ্ছে ফাদার। এছাড়াও ফাউন্ডার হিসেবে কাউন্ট করা যায় যিনি বলা হয় ফাউন্ডার, যিনি প্রথমে পথ দেখান, যিনি প্রথমে পথ দেখান, এই ব্যক্তি হচ্ছে ফাউন্ডার। আর এখানে বিষয় হচ্ছে ফাদার কোনো বিষয়কে সর্বোচ্চ অবস্থানে আনতে যার অবদান সবচেয়ে বেশি, এটা হচ্ছে ফাদার। তাহলে দেখুন ফাউন্ডার আর ফাদারের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ফাউন্ডার হচ্ছে যিনি প্রথমে পথ দেখান, কোনো বিষয়কে প্রথমে পথ দেখান, কোনো বিষয়ে প্রথমে পথ দেখান, কোনো বিষয়ে প্রথমে পথ দেখান যিনি, এই প্রথমে শব্দটা আছে, বা পথ দেখান যিনি, তিনি হচ্ছে ফাউন্ডার।
আর ফাদার হচ্ছে কোনো বিষয়ে সর্বোচ্চ অবস্থানে আনতে যার অবদান সবচেয়ে বেশি, সেই ব্যক্তি হচ্ছে ফাদার। তাহলে ফাদার আর ফাউন্ডারের মধ্যে একটা পার্থক্য জেনে নিলাম। এবার আমরা ছোট্ট করে এই প্রোজ সম্পর্কে একটা গ্লান্স জেনে নেই এবং কনসেপ্ট ক্লিয়ার করি। PROSE প্রোজ, প্রোজ অর্থ গদ্য। বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজি সাহিত্যে গদ্যের জনক দুজন, ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। তবে জন ওয়াইক্লিফকে এটাও বলা যায় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটার। ফাদারের পরিবর্তে যদি ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হয় তখন আলফ্রেড দি গ্রেট। ফাদার আর ফাউন্ডারের মধ্যে পার্থক্য হচ্ছে ফাউন্ডার যিনি প্রথমে পথ দেখান বা কোনো পথ দেখান, আর ফাদার হচ্ছে যিনি বা কোনো বিষয়ে সর্বোচ্চ অবস্থানে আনতে যার অবদান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ফাদার। তাহলে ছোট্ট করে আই থিঙ্ক ফাদার আর ফাউন্ডার এবং প্রোজ সম্পর্কে জেনে নিলাম। এবার ছোট্ট করে আরেকটা বিষয় জেনে নেই, সেটা হচ্ছে লেক পয়েট। লেক পয়েট, লেক পয়েট, লেক পয়েট তাদেরকে বলা হয়, দুইটা কোশ্চেন, যেহেতু দুইটা শব্দ দুইটা ডেফিনেশন বলা যায়। একটা হচ্ছে যাদের বাড়ির পাশে দিয়ে লেক বয়ে গেছে, যাদের বাড়ির পাশ দিয়ে লেক বয়ে গেছে, এ পার্ট অফ রিভার, নদীর ছোট্ট একটা অংশ বা পোর্শন, যাদের বাড়ির পাশ দিয়ে লেক বয়ে গেছে তাদেরকে বলা হয় লেক পয়েট। এখন সবার বাড়ির পাশ দিয়ে কি লেক বয়ে গেছে? না। তাহলে লেক পয়েট আরেকটা সংজ্ঞা কি? আরেকটা সংজ্ঞা হচ্ছে ইংল্যান্ডে হামারশিয়া এলাকায় লেক ডিস্ট্রিক্টে যাদের বাসা, লেক ডিস্ট্রিক্টে যাদের বাসা তাদেরকে বলা হয় লেক পয়েট। তাহলে লেক পয়েট বলার দুটো কারণ, একটা হচ্ছে যাদের বাসা ইংল্যান্ডে হামারশিয়া লেক ডিস্ট্রিক্টে, যেমন ঢাকা একটা ডিস্ট্রিক্ট, রাজশাহী একটা ডিস্ট্রিক্ট বা বিভাগ ইত্যাদি, যাদের বাড়ি লেক ডিস্ট্রিক্টে, ইংল্যান্ডের হামারশিয়ার লেক ডিস্ট্রিক্ট অবস্থিত, তাদেরকে বলা হয় লেক পয়েট। অথবা সবার বাড়ি তো আর লেক ডিস্ট্রিক্ট হবে না, আরেকটা সংজ্ঞায় বলছে যাদের বাড়ি পাশ দিয়ে লেক বয়ে গেছে তাদেরকে বলা হয় লেক পয়েট। এই হচ্ছে দুটো সংজ্ঞা আমরা জেনে নিলাম খুব সহজেই। এবার কোশ্চেন হচ্ছে লেক পয়েটস সাহিত্যের মধ্যে অনেক ব্যক্তি আছে, লেক পয়েট সাহিত্যের মধ্যে অনেক ব্যক্তি আছে, তবে এই লেক পয়েটসের মধ্যে সবচেয়ে বেশি টাইটেল হিসেবে কাউন্ট করা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, WORDS। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে অনেক কিছুই বলা যায়। ওয়ার্ডস মানে শব্দ অর্থ, ভোকাবুলারি, আর ওর্থ মানে মূল্য, প্রাইস, ভ্যালু। একে কিন্তু এই টাইটেলটা খুব কমই বলি। একে বলা হয় সবচেয়ে বেশি টাইটেল, সেটা হচ্ছে পয়েট অফ নেচার। পয়েট অফ নেচার, ওয়ার্শিপ অফ নেচার, হাই পিস্ট অফ নেচার, লেক পয়েট, লরেট পয়েট, পয়েট অফ চিলড্রেন, পয়েট অফ চাইল্ডহুড, ফাদার অফ রোমান্টিক এজ, পিওনার অফ রোমান্টিক এজ, এইগুলি বলা যেতে পারে। এছাড়াও এটাও বলা যেতে পারে তাকে লেক পয়েট। অথবা লেক পয়েট আরেকজন ব্যক্তিকে বলা যেতে পারে ST কোল্লিজ, COLERIDGE। ST কোল্লিজকে বলা হয় লেক পয়েট। হ্যাঁ, ST কোল্লিজকে অনেক কিছু বলা যেতে পারে, লেক পয়েট বলা যেতে পারে, অথবা বলা হচ্ছে আপিমিটার বা অ্যাডিক্টেড টু আপিম বা গাঁজাখোর। তবে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে সুপার ন্যাচারাল পয়েট বা সুপার ন্যাচারাল বা সুপার ন্যাচার, অতি প্রকৃতির বা প্রাকৃতিক কবি, অতি প্রকৃতির কবি। ST কোল্লিজ, হি ওয়াজ বর্ন ইন 1772 থেকে 1850, 1834। 1700 বলা হয় 72 থেকে 1834। ST কোল্লিজকে মূলত বলা হয় কি পয়েট? লেক পয়েট। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর ST কোল্লিজ এরা সমসাময়িক রাইটার ছিল। যেমন দেখেন, উইলিয়াম শেক্সপিয়ার সমসাময়িক রাইটার হচ্ছে ক্রিস্টোফার মার্লো। উইলিয়াম শেক্সপিয়ার যখন জন্মগ্রহণ করে 1564 এবং ক্রিস্টোফার মার্লো যখন জন্মগ্রহণ করে 1564, সেম। উইলিয়াম শেক্সপিয়ার সমসাময়িক রাইটারকে কোলাবরেটর, প্রেডেসেসর, সমসাময়িক রাইটার। শেক্সপিয়ার সমসাময়িক রাইটার ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সমসাময়িক রাইটার ST কোল্লিজ। এই দুটো কোশ্চেন কিন্তু খুবই আসে, এই দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন, এর সাথে এ কম্পেয়ার, এর সাথে এ কম্পেয়ার। যাই হোক, লেক পয়েটস আরেকজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি হচ্ছে রবার্ট সাউদি, ROBRT, রবার্ট সাউদি, SOUTHEY, রবার্ট সাউদি। তিনজন ব্যক্তি কিন্তু মূলত আমরা জানলাম রোমান্টিক পিরিয়ডের। এই তিনজন ব্যক্তি কোন যুগের? রোমান্টিক পিরিয়ডের। আসতে পারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন যুগের? রোমান্টিক। আর রোমান্টিকের যেহেতু কোনো শাখা প্রশাখা নেই, তাহলে দেখুন রবার্ট সাউদির সাহিত্যের তেমন একটা অবদান নেই বললেই চলে। তাহলে এই ব্যক্তি বাদ লেক পয়েট থেকে, তবে তাকে বলা যায় লেক পয়েট। ST কোল্লিজকে মূলত বলা হয় সুপার ন্যাচারাল পয়েট, কখনো কখনো বলা যায় লেক পয়েট। তার মানে তুলনামূলক এই ব্যক্তি বাদ। তাহলে যদি লেক পয়েট বলা হয় সাহিত্যের মধ্যে থেকে, আমরা একজন ব্যক্তিকে বলবো, সেই ব্যক্তি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
হ্যাঁ, তাকে অন্য টাইটেল বলা যেতে পারে, কিন্তু লেক পয়েন্ট অনেক ব্যক্তি আছে, অনেক ব্যক্তি রাইট, 3 জন থাকলে ডি নম্বরে থাকবে অ্যাবভ অল, উপরের সবগুলি। আর যদি একজন থাকে তাহলে সেই একজন বেশি পারফেক্ট হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যদি ওয়ার্ডসওয়ার্থ না থাকে তাহলে স্টিকোলিজ না থাকলে রবার্ট সাউদি। এখানে কোশ্চেনটা একজনও হতে পারে, দুজনও হতে পারে, 3 জনও হতে পারে। 3 জন হলে কোশ্চেন দুইটা হয়, অ্যাবভ অল অথবা নন বা নান। আমরা জানি জব সেক্টরের জন্য 5টা এমসিকিউ করা হয়, অ্যান্সারটা একটা হতে পারে, বা ক খ গ এ বি সি। অ্যান্সারটা দুইটা হলে এ প্লাস বি, বি প্লাস সি, বথ উভয় হয়। অ্যান্সারটা 3টে, এ প্লাস বি প্লাস সি। 3টে হলে অ্যাবভ অল অথবা নন বা নান। 3টে হলে অ্যাবভ অল। তবে লেক পয়েন্ট হিসেবে বেশি স্বীকৃতি পেয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে আমরা এটাও জেনে নিলাম, লেক পয়েন্ট বলা হয় দুইটা কারণে, যাদের বাড়ির পাশ দিয়ে লেক বয়ে গেছে তাদেরকে বলা হয় লেক পয়েন্ট, অথবা যাদের বাড়ি ইংল্যান্ডে হামারশিয়ার লেক ডিস্ট্রিক্টে অবস্থিত তাদেরকে বলা হয় লেক পয়েন্ট। লেক পয়েন্ট সাহিত্যের মধ্যে অনেক ব্যক্তি আছে, তবে এই সকল ব্যক্তিগুলির মধ্যে রবার্ট সাউদি একজন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন, স্টিকোলিস একজন। যদিও একে বলা হয় পয়েন্ট অফ নেচার, একে বলা হয় পয়েন্ট অফ সুপার ন্যাচারাল, এ রোমান্টিক পিরিয়ড একজন বিখ্যাত এসেস্ট। এই সকল ব্যক্তিগুলির মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বেশি লেক পয়েন্ট হিসেবে কাউন্ট করা হয়। তাহলে আমরা জানলাম লেক পয়েন্ট এবং প্রোজ দুটো জিনিস খুব সহজেই জেনে নিলাম। এখান থেকে ভাইভা বোর্ডে কোশ্চেন হয় সাধারণত। হ্যাঁ, যদি আপনি ইংলিশ সাহিত্যের স্টুডেন্ট হন তাহলে ভাইভা বোর্ডে কোশ্চেন এখান থেকে হতে পারে, বিলির জন্য তো অবশ্যই হয়। এবার ছোট্ট করে আমরা আরেকটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে লরেট। এটা খুবই ইম্পর্টেন্ট পিলির জন্য, ভাইবার জন্য। LAUREATE, লরেট পয়েন্ট। এখানে ছোট্ট করে একটু কমেন্টটা দেখে আসি যে কারো কোনো কনফিউশন আছে কিনা, বা বুঝতে পারছেন কিনা, বা আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, এবার ছোট্ট করে আসি লরেট পয়েন্ট। লরেট পয়েন্ট থেকে সাধারণত পিলিতেও কোশ্চেন হয় এবং ভাইভাতেও কোশ্চেন হয়। আর লরেট শব্দটা কি আমরা একটা গ্লান্স একটু জেনে নেই। লরেট স্পেলিংটা প্রথমে আমরা জানলাম, আই থিঙ্ক কারো কোনো কমেন্ট নেই। লরেট স্পেলিংটা আমরা জেনে নিলাম, LAUREATE, লরেট। এখানে একটা গ্রামারের দিক থেকে রুলস ফলো করা যায়, শব্দের মধ্যে যদি ইউ থাকে তাহলে তার উচ্চারণটা আ হয়, যেমন লরেট। অথবা জেওফি সসার, সসার, লেন্ডলি মারি। এই একটা হচ্ছে একটা স্পেলিং এর রুল, যে শব্দের মধ্যে ইউ থাকলে তার উচ্চারণটা আ হয়। শব্দের পরে এরপরে এল থাকলে ডাবল এল হয়, এরপরে যদি জি থাকে তাহলে ডাবল জি হয়। অথবা শব্দের মধ্যে কিউ থাকলে ইউ মাস্ট আই থাকবেই, আই না থাকলেও ইউ থাকবেই কিউ এর পাশে। এগুলো হচ্ছে স্পেলিং এর রুলস। এজন্য শব্দটা হচ্ছে লরেট পয়েন্ট, LAUREATE। লরেট পয়েন্ট ছোট্ট করে আমরা একটু জেনে নিই, যা খুবই ইম্পর্টেন্ট। লরেট পয়েন্টটা বর্তমান পরীক্ষায় আসে। লরেট অর্থ প্রথমে আমরা বলি সবাদয় বা রাজকবি। সবাদয় বা রাজকবি, সবাদয় বা রাজকবি দুটোই বলা যায়। লরেটের সংজ্ঞাটা যদি আমরা একটু খেয়াল করি, দেখুন এই সংজ্ঞাটা নিয়ে কিন্তু আপনার কনফিউশন থাকবে। যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলে লরেট পয়েন্ট, LP। এই সংজ্ঞাটা কতটা যুক্তিসঙ্গত? যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলা হয় লরেট পয়েন্ট। অনেক কনফিউশন নিঃসন্দেহে। এই সংজ্ঞাটা থেকে অনেক পারফেক্ট সংজ্ঞা হচ্ছে COURT, কোর্ট পয়েন্ট অফ ইংল্যান্ড। কোর্ট পয়েন্ট অফ ইংল্যান্ড, কোর্ট পয়েন্ট অফ ইংল্যান্ড, দিস ইজ দ্য পারফেক্ট ডেফিনেশন অফ লরেট পয়েন্ট। খেয়াল করি, লরেট পয়েন্ট দুটো শব্দ, দুইটা তার ডেফিনেশন বা সংজ্ঞা। যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলা হয় লরেট পয়েন্ট, এটাও ঠিক হয়। অথবা কোর্ট পয়েন্ট অফ ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে, রাজ দরবার থেকে, রাজ পরিবার থেকে যারা খুব ভালো পুরস্কার পায় তাদেরকে বলা হয় কোর্ট পয়েন্ট বা লরেট পয়েন্ট। তাহলে কোর্ট পয়েন্ট অফ ইংল্যান্ড, ইটস কল লরেট পয়েন্ট। এটা হচ্ছে পারফেক্ট সংজ্ঞা। উপরের সংজ্ঞাটা বললাম, যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলা হয় লরেট পয়েন্ট। এই সংজ্ঞাটা আমরা একটু বিস্তারিত জেনে নেই। লরেট অর্থ সবাদয় বা রাজকবি, এর সংজ্ঞা হচ্ছে কোর্ট পয়েন্ট অফ ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে সম্মানের সাথে যখন কোনো ব্যক্তি পুরস্কার পাইতো রাজ দরবার থেকে, রাজ পরিবার থেকে, তখন তাদেরকে বলা হয় লরেট পয়েন্ট। কেউ যদি বলে যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলা হয় লরেট পয়েন্ট, তাহলে এটাও ঠিক। কেন ঠিক, এই কেন বিস্তারিত একটু জেনে নেই।
কেন লরেট পয়েট যারা নোবেল পুরস্কার পেল তাদেরকে বলা হয় লরেট পয়েট? কেন বলা হয় দেখুন, এখানে যদি একটা এস দেই, লরেট পয়েটসের সংখ্যা অনেক ব্যক্তি হয়। এর মধ্যে থেকে ফার্স্ট লরেট, LAUREAT, ফার্স্ট লরেট পয়েট যদি আমরা কাউন্ট করি তাহলে সেই ব্যক্তিকে আমরা বলবো জন ডাইডেন, DRYDN, জন ডাইডেন। যদি ফার্স্ট শব্দটা ইউজ করা বাদ দেই, আমরা শুধু লরেট পয়েটস অন্য ব্যক্তি জানি, তাহলে দেখুন সেই ব্যক্তি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যেহেতু পয়েটস অবশ্যই বলা হচ্ছে লর্ড, LORD, আলফ্রেড সংক্ষেপে টেনিসন, এই ব্যক্তিগুলিকেও মূলত বলা হচ্ছে লরেট পয়েটস। কিন্তু যদি বলা হয় প্রথম লরেট পয়েটসকে, এই যে ফার্স্ট শব্দটা উল্লেখ থাকে, তখন আমরা বলবো জন ড্রাইডেন। আমরা দেখুন বলেছিলাম যারা নোবেল পুরস্কার পায় তাদেরকেও বলা হয় লরেট পয়েট, কিন্তু এই সংজ্ঞাটা কতটা যুক্তিসঙ্গত সেটা বোঝানোর জন্য আমি লরেট পয়েটস ব্যক্তির নাম লিখেছি। এখন দেখুন, নোবেল পুরস্কার যারা পায় তাদেরকে বলা হয় লরেট পয়েট। কেউ যদি বলে তাহলে নিঃসন্দেহে সে রাইট বলেছে। আবার কেউ যদি বলে কোর্ট পয়েট অফ ইংল্যান্ড ইটস গট লরেট পয়েট, এটা হচ্ছে পারফেক্ট রাইট। কিন্তু যদি বলে নোবেল পুরস্কার পায় তাদেরকেও বলা হয় লরেট পয়েট, এটাও হয়। কেন হয় দেখুন, নোবেল পুরস্কারের যাত্রা শুরু হলো 1901 সালে। নোবেল পুরস্কারের যাত্রা কখন শুরু হয়েছে যদি গল্প করি, দেখুন কুইন ভিক্টোরিয়ানের, এখানে নাও দেখা যেতে পারে, নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় 1901 সালে। আমরা একটু গল্প করি। কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়ান পিরিয়ডটা নামকরণ করা হয়েছে। আর ভিক্টোরিয়ান পিরিয়ডটা 1832 থেকে 1901 সাল। যখন কুইন ভিক্টোরিয়া 1901 সালে মারা যায় তখন মডার্ন পিরিয়ডের যাত্রা শুরু হয়। আর মডার্ন পিরিয়ড মানে 1901 থেকে 1939 বা 36। তাহলে মডার্ন পিরিয়ডের যাত্রা কখন শুরু হয়? 1901 সালে। আর এই 1901 সালে নোবেল পুরস্কারের যাত্রা শুরু করা হয়েছিল। তাহলে নোবেল পুরস্কারের যাত্রা কখন শুরু হয়েছিল? 1901 সালে। এবং 1901 সালে নোবেল পুরস্কার পেল সালি প্রুদম, 1907-এ রুডার্ড কিপলিং, 1923-এ W.B. Yeats, 1925-এ জর্জ বার্নার্ড শ, 1948-এ T.S. Eliot, 1950 সালে বার্ট্রান্ড রাসেল, 1954-এ আর্নেস্ট হেমিংওয়ে, এই যে পাচ্ছে। তাহলে নোবেল পুরস্কার কখন শুরু হয়েছিল? যাত্রা 1901 সাল থেকে। এখন দেখুন, আপনি সংজ্ঞায় বললেন যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলা হয় লরেট পয়েট। যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলা হয় লরেট পয়েট। দেখুন তো, জন ডানের জন্ম হয়েছিল 1631 থেকে 1700। এটা কি নোবেল পুরস্কারের এই সময় ছিল না পূর্বে ছিল? পরে না পূর্বে? অবশ্যই পূর্বে। তাহলে এই ব্যক্তি কিভাবে নোবেল পুরস্কার পেল? পায়নি। যদি আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে খেয়াল করি, দেখুন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছে 1770 থেকে 1850, 1770 থেকে 1850। তাহলে এই ব্যক্তি কিভাবে নোবেল পুরস্কার পেল? তার মানে লরেট পয়েট হলো। যদি আমরা এখানে লর্ড আলফ্রেড টেনিসন দেখি তাহলে দেখুন লর্ড আলফ্রেড টেনিসন ওয়াজ বর্ন 1809 থেকে 1893। তাহলে এই ব্যক্তি কিভাবে লরেট পয়েট নিযুক্ত হলো? আপনি বললেন যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদেরকে বলা হয় লরেট পয়েট। নোবেল পুরস্কার দেওয়াই হয়েছে 1901 সালে পর থেকে। তাহলে এই ব্যক্তিরা কি নোবেল পুরস্কার পেয়েছিল? না, এই ব্যক্তিরা নোবেল পুরস্কার কখনো পায়নি, কিন্তু পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল। আর তখন নোবেল পুরস্কার ছিল না, তখন সর্বোচ্চ যে হাই লেভেলের পুরস্কার ছিল সেই পুরস্কারটা হচ্ছে লরেট পয়েট। এই জন্য লরেট পয়েটের সিনোনিম হিসেবে বর্তমানে ইউজ করা হয় নোবেল প্রাইজ। তাহলে এই ব্যক্তিরা নোবেল পুরস্কার পায়নি, কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল। আর ওই সময় সর্বোচ্চ যে পুরস্কারটা ছিল সেই পুরস্কারটার নাম হচ্ছে লরেট পয়েট। এবং জন ডাইডেন লরেট পয়েট নিযুক্ত হয়েছিল 1667। লর্ড আলফ্রেড টেনিসন লরেট পয়েট নিযুক্ত হয়েছিল 1850 সাল, বিখ্যাত একটা কবিতা ইন মেমোরিয়ামের জন্য। জন ডাইডেন তার সকল সাহিত্যকর্মের জন্য। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লরেট পয়েট নিযুক্ত হয়েছিল 1839, অথবা কেউ কেউ বলেছে 1800, বলা হয় 43, লিরিক্যাল ব্লাডের জন্য। এবার আমরা জেনে নেই, একটু ছোট্ট করে কনসেপ্ট ক্লিয়ার করি। মূলত যদি কখনো ভাইভা বোর্ড বা পিলির জন্য একটা কোশ্চেন তৈরি করা হয় লরেট পয়েট, লরেট স্পেলিংটা LAUREATE, লরেট পয়েট অর্থ হচ্ছে সবাদয় বা রাজকবি। লরেট পয়েটের পারফেক্ট সংজ্ঞা হচ্ছে কোর্ট পয়েট অফ ইংল্যান্ড ইটস কল লরেট পয়েট।
ইংল্যান্ডের রাজদরবার থেকে, রাজ পরিবার থেকে সম্মানের সাথে যখন কোনো কিছু দেওয়া হয়, বলা হয়, শিরোনাম দেওয়া হয়, তখন তাদেরকে বলা হয় লরেট পয়েট। এটা হলো পারফেক্ট। কেউ যদি বলে যারা নোবেল পুরস্কার পেয়েছে তারাও লরেট পয়েট, সেটাও হয়, তবে সেটা যুক্তিসঙ্গত না। কেননা লর্ড আলফ্রেড টেনিসন জন্মগ্রহণ করেছিল 1809 থেকে 1893। তার মানে এ নোবেল পুরস্কারের পূর্বে এ নোবেল পুরস্কার পায়নি, কিন্তু পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল, এজন্য তাকে বলা হয় লরেট পয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্মমৃত্যু যদি আমরা খেয়াল করি তাহলে পাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন 1770 থেকে 1850। তার মানে সেটা 1901 সালের পরে নয়, 1901 সালের পূর্বে। যদি জন ডাইডেনের জন্মমৃত্যু খেয়াল করি তাহলে অবশ্যই 1631 থেকে 1700, এবং এই ব্যক্তি 1901 সালের পরে কেউ না, এরা 1901 সালের পূর্বে যে শব্দটা সাহিত্যের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা ছিল সেই শব্দটার নাম হচ্ছে লরেট। আর এজন্য এই ব্যক্তিদের লরেট পয়েট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে এই লরেট পয়েটকে সিনোনিম হিসেবে ইউজ করা হয় নোবেল প্রাইজ। এজন্য কখনো কখনো কেউ যদি বলে যে যারা নোবেল পুরস্কার পেয়েছিল তারা লরেট পয়েট, সেটাও হতে পারে, তবে সেটা খুবই উইক সেন্টেন্স বা উইক ইনফরমেশন। আমরা লরেট পয়েট থেকে জানলাম, এখানে লরেট পয়েটের মধ্য থেকে যদি বলা হয় প্রথম লরেট পয়েটকে, তাহলে জন ডাইডেন ফার্স্ট লরেট পয়েট। লরেট পয়েট অনেক ব্যক্তি আছে, আরও ব্যক্তি আছে, যেমন থমাস গ্রে আছে, ইত্যাদি ইত্যাদি। লরেট পয়েটের সংজ্ঞা জানলাম এবং লরেট পয়েটের প্রথম লরেট পয়েট জানলাম। লরেট পয়েট অনেক ব্যক্তি, এবং ছোট্ট করে জানলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং লর্ড আলফ্রেড টেনিসন অথবা জন ডাইডেন। জন ডাইডেন বিখ্যাত একজন ব্যক্তি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ব্যক্তি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পিরিয়ডের ব্যক্তি এবং লর্ড আলফ্রেড টেনিসন ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যক্তি। তাহলে ছোট্ট করে কিন্তু আমরা লরেট শব্দটা সম্পর্কে জেনে নিলাম, যেটা সাহিত্যের মধ্যে খুব ভালো রিলেটেড কোশ্চেন তৈরি করা হয়েছে, হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। এবার ছোট্ট করে আমরা আরেকটা শব্দ দেখি যেটাকে আপনাকে কনফিউশন করে দিবে, ফাইন্ড আউট ওড, অথবা এটাকে সেন্টেন্স হিসেবে এটা বলা যেতে পারে, ফাইন্ড দি ওড ম্যান আউট। এই ওড ম্যান আউটটা কি? ওড ম্যান আউট বা বলা হয় ওড আউট বা ওড আউট বা আউট ওড, একই কথা। এটা আমরা একটু জেনে আসি। এইখান থেকে সাধারণত কোশ্চেন তৈরি করা হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক।